স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি তাই বরন্ত। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিসিবি নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন ক্লাব সংগঠক রফিকুল ইসলাম বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। এবং যতটা হাসি খুশি আপনাকে লাগছে, আসলে ভেতরে আপনি ততটা হাসি খুশি কিনা, কারণ যে নির্বাচন হচ্ছে সেটাকে বিতর্কিত তো বলা হচ্ছেই, এক পেশে নির্বাচনও বলা হচ্ছে, এবং আপনারা সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করেছেন অনেকবার, এবং আপনাদের দাবি ছিল যে পুনঃতফসিল হোক, আপনাদের দাবি ছিল নির্বাচনটা পেছানো হোক। কোনো দাবি তো মানা হয়নি এবং বিসিবি ইলেকশন শুরু হয়ে গেছে। এখন আপনাদের করণীয়টা কি আসলে? ধন্যবাদ। আপনারা জানেন এই মুহূর্তে আমার কিন্তু এই বিসিবির নির্বাচনের মাঠে থাকার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি যে নির্বাচনটা হচ্ছে সেটা অত্যন্ত বিতর্কিত এবং এটা আদালত পর্যন্ত গড়িয়েছে, এবং আদালতে কিন্তু এটা শেষ হয়নি, সামনেও কিন্তু আদালতে হাইকোর্টে এটার শুনানি হবে, সেখানেও আমাদেরকে হয়তো যেতে হবে। কিন্তু আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে গত 17 বছর, আমি একটু পিছনে যাই, বাংলাদেশের সাধারণ জনগণ যেমন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, তেমনি বিভিন্ন ফেডারেশন গুলিতেও কিন্তু প্রপার ভোট হয়েছে বলে আমার মনে হয় না। তো আমাদের সাধারণভাবেই আমাদের ক্রীড়া সংগঠকরা চেয়েছিল যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে 5ই আগস্টের পরে, যেটার প্রতীক্ষায় ছিল গত 17 বছর সমস্ত দেশের মানুষ। কিন্তু আনফর্চুনেটলি এখানে সেটার ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। এই নির্বাচনটা অত্যন্ত বিতর্কিত হয়েছে। আপনি দেখেন জেলা ও বিভাগ ক্যাটাগরিতে কিন্তু প্রথমেই যাদের কাউন্সিলর হিসেবে মনোনীত করেছিলেন ডিসি এবং বিভাগের কমিশনাররা, সেগুলি কিন্তু 18 তারিখে একটি চিঠির মাধ্যমে বাতিল করে নতুন অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দেওয়ার জন্য আবার চাওয়া হয় ডিসি এবং বিভাগীয় কমিশনারদের কাছে। সেটা অত্যন্ত লজ্জাজনক, কারণ হলো 17 তারিখে কিন্তু কাউন্সিলরদের নাম দেওয়ার শেষ তারিখ ছিল 4টা পর্যন্ত, সেটা হয়নি। তারপরে 19 তারিখ পর্যন্ত করলো। 19 তারিখেও যখন এটার ফয়সালা হয়নি, তারপরে এটা 22 তারিখে করেছে, এবং 22 তারিখে কিন্তু কোর্টে একটি একটু আপনাকে ইন্টারাপ্ট করি আমি এই জায়গাটাতে। যুব ক্রীড়া উপদেষ্টার সাথে আমাদেরই কথা হয়েছে, উনি বলেছেন গঠনতন্ত্র তো এখানে কোনো সংবিধানের লঙ্ঘন তো এখানে হয়নি, ওনারা যেটা করেছেন সংবিধানের মধ্যে থেকেই করেছেন, এই দাবিটা তিনি করেছেন। আমি যেটা বলতে চাই, যে চিঠিটা বোর্ড প্রেসিডেন্ট দিয়েছিল 18 তারিখে, সেটা কি গঠনতন্ত্র মেনে করা হয়েছিল? অবশ্যই না, কারণ ওখানে স্পষ্ট বলা আছে, গঠনতন্ত্রের 9-এর 1-এর ক এবং খ দ্বারায় বলা আছে যে সংশ্লিষ্ট জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক বা খেলোয়াড় এই ধরনের লোকদের মধ্যে থেকে বেছে কাউন্সিলর করার জন্য। এখানে কিন্তু বলা হয়নি যে অ্যাডহক কমিটি থেকে করা হোক, বা এদের কোনো নির্দেশনা ছিল না, কিন্তু পরবর্তী নির্দেশনাটা ছিল অ্যাডহক কমিটি থেকেই করতে হবে। তো এটা কিন্তু আমি মনে করি না এটা গঠনতন্ত্রে ছিল। আমি একটু ভেতরের দিকে যেতে চাই। ব্যালট পেপারে ভোটিং এর একটা কথা বলা হচ্ছে। কালকে রেদওয়ান ফুয়াদ যিনি বলেছেন যে নির্বাচনে তিনি থাকবেন না, যে কারণে আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাই তারা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন। সো এই যে ব্যালট পেপারে ভোটিং, রাতের আধারে ভোটিং, ব্যাপারটা কি আসলে? খুবই দুঃখজনক। আমরা পত্রপত্রিকা এবং মিডিয়াতে যেগুলি দেখলাম, শুধু রেদওয়ান ফুয়াদ নয়, এখানে মেজর ইমরোজও অনেক কথা বলেছে। আসলে আমরা কি এগুলি চেয়েছিলাম? একটা নির্বাচন, ক্রিকেট বোর্ডের, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে না এরকম মানুষ বাংলাদেশে নেই। 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা এটা। এই জায়গাটায় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, পক্ষ প্রতিপক্ষ থাকবে, উৎসব মুখর নির্বাচন হবে। কিন্তু আমরা কি দেখছি, ওনারা দুজনেই কিন্তু সাক্ষী, এবং বলল যে রাতের আধারে ভোট দেওয়া হয়েছে, পোস্টাল ভোট দেওয়া হয়েছে এগুলি, এবং সবাইকে একত্রিত করে এই ভোটগুলি দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট হোটেলে নিয়ে। তো এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। আসলে এটা একটি কালো অধ্যায় নির্বাচন। জি, আমরা নির্বাচনের শুরু থেকে শুনে এসেছি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুলের ভোটটা ওদিকেই ব্যাংকটা বেশি, এবং তামিম ইকবাল যিনি আরেকজন প্রবাবল প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, তার ভোট ব্যাংকটা ক্লাব সংগঠকদের মধ্যে বেশি। তো এরপর একটা সমঝোতার জায়গাও নাকি তৈরি ছিল, সেখানে ক্রীড়া উপদেষ্টা ছিলেন। তো ভোট ব্যাংকটা এখানে যদি 12টা পরিচালক পদ, যেখানে আসলে আজকে লড়ছেন 17 জন, ব্যালটে 17 জনের নাম থাকবে, বেসিক্যালি লড়বেন 15 জন। আমরা শুনেছি এই 15 জনের মধ্যে 2 জনের নামও নাকি আইওয়াশ করে রাখা হয়েছে। সো বেসিক্যালি 12টা পদের জন্য লড়ছেন 13 জন। গতকাল ঢুকেছেন ইফতেখার রহমান মিঠু। সো সেই জায়গাতে আপনাদের যে একটা সমঝোতার জায়গা ছিল, সেখানে 9টা পোস্ট আপনাদের, 3টা পোস্ট হয়তো আমিনুল ইসলাম বুলবুলের, অথবা 10টা 2টো, এই যে সমঝোতার জায়গাটা, এটা তৈরি হলো না কেন আসলে? আমি এটার ব্যাপারে কোনো কথা বলব না, তবে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু সুন্দর
গ্রহণযোগ্য নির্বাচন, যেটাতে সবাই অংশগ্রহণ করবে, সেটা হলে অনেক ভালো হতো না? এটা আমরা চাই তো একটা প্রতিযোগিতামূলক একটা অবস্থান থেকে এই নির্বাচনগুলি হোক, কিন্তু সেটা তো হচ্ছে না। এবং এই সমঝোতা বলে আসলে নির্বাচনে এটা কোনো কথা হতে পারে না। আমরা নির্বাচনের মাঠে ছিলাম এবং আমরা শক্ত অবস্থান নিয়েছিলাম, এবং আমাদের যে নির্বাচনে এখানে ৭৬টা, আমরা ক্লাব ক্যাটাগরিতে আমি বলছি যে ৭৬টা ক্লাব ছিল, অধিকাংশ ক্লাবই কিন্তু আমাদের ভিতরেই ছিল। কিন্তু সেটা আমরা চেয়েছিলাম ভালো একটা নির্বাচন হোক, কিন্তু আনফরচুনেটলি নির্বাচন এখন মানে মানে এক পেশে নির্বাচন হচ্ছে, যেটা আমাদের কারোই কাম্য ছিল না। বাবা ভাই, আপনি নিজেও কিন্তু সংবাদ সম্মেলনে সমঝোতার কথা বলেছিলেন, মানে মিলেমিশে কাজ করার মধ্যে তো আমিও কোনো সমস্যা দেখি না, মানে সেই জায়গাটা তো হতেই পারে। সমঝোতার বিষয়ে আমি সরাসরি বলিনি, তবে আমি এটা বলেছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সবার ভিতর থেকে ভালো সংগঠকরা থাকবে, যারা আমাদের কাউন্সিলররা এই ভালো সংগঠকদের এই আগামী 4 বছরের জন্য বিসিবি পরিচালনার দায়িত্ব দিবে। এটাই আমরা চেয়েছিলাম, সমঝোতা এটাই, যে কাউন্সিলররা ভালো সংগঠকদের বেছে নিবে, এটাই সমঝোতা। আপনার সাথে আরো অনেক কথা রয়েছে, তবে এই যে জেলা বিভাগ থেকে 10টা পদের জন্য 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন, এদিকে ক্লাব ক্যাটাগরিতে তো আসলে নেই প্রার্থী। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী পাপনের সাথে। পাপন রয়েছেন, বিসিবি নির্বাচন কভার করছেন। পাপন, আমাদের সাথে রফিকুল ইসলাম বাবু রয়েছেন। ওখানে কাউন্সিলর দেখছেন কিনা, মানে ভোট দিতে কতজন এসেছেন এবং আদৌ কাউন্সিলরদের মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে কতটা আগ্রহ রয়েছে? পাপন। ধন্যবাদ। কিছুক্ষণ আগে নির্বাচন শুরু হয়েছে অনন্ত, আপনি জানেন যে এখানে নির্বাচনের পরিস্থিতি কেমন এবার হচ্ছে, এবং রাগঢাক কেমন, ঢাকঢোল কেমন পেটানো হলো, এবং প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন হলো, সেই সব বিষয়ে সবাই কিন্তু জানে। আসলে নির্বাচন যেরকম হওয়ার কথা ছিল, যেরকম এক্সপেকটেশন ছিল সবার মধ্যে, যে একটা জম্পেশ প্রতিদ্বন্দ্বিতা হবে এবং প্রার্থীরা তাদের কাউন্সিলরদের কাছে যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন, ভোট প্রার্থনা করবেন। এবং এই মুহূর্তে এই চত্বরটা, আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সোনারগাঁয়ের সামনে, যেখানে নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু আসলে গমগম করার মানে কথা ছিল, সেটা কিন্তু কিছুই হচ্ছে না। এর আগে আমরা যেটা দেখেছি যে বিসিবি নির্বাচন হোক কিংবা বাফুফে নির্বাচন হোক, প্রার্থীরা আসতেন এবং প্রার্থীর পেছনে পেছনে মিছিল চলে আসতো, যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতাম যে পেছনে পেছনে মিছিল, সামনে প্রার্থী, এরকম কিন্তু আমরা বিসিবি নির্বাচনে এর আগেও দেখেছি, বাফুফে নির্বাচনেও আমরা আগে দেখেছি। এবার ব্যাপারটা এরকম হলো, কারা প্রার্থী কারা কাউন্সিলর এইটাই বোধহয় অনেকেই জানে না, কারণ এতটা জলঘোলা হলো যে কারা নির্বাচনে আসবেন কারা নির্বাচনে আসবেন না, এই দোলাচল। তারপরেও হচ্ছে কি মনোনয়ন প্রত্যাহার, শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এইসব কিছু নিয়েই আসলে ওই জায়গাটা আসলে ব্যস্ত ছিল, যার কারণে কারা প্রকৃত প্রার্থী এবং কাউন্সিলর কারা ভোট দেবেন এবং কারা ভোট প্রার্থনা করছেন, এই বিষয়টা আসলেই ঢাকা পড়ে গেছে, অনেকেই বোধহয় জানেন না। একটু পরিচয় করে দিই আজকে প্রার্থীদের সাথে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 হেভিওয়েট প্রার্থী ক্যাটাগরি 3-এ, খালেদ মাহমুদ সুজন এবং দেবব্রত পাল, যিনি আসলে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক, এবং খালেদ মাহমুদ পাইলট, সাবেক অধিনায়ক। তারা আসলে দুজন এই ক্যাটাগরিতে 2 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং যে কোনো একজন নির্বাচিত হবে। তবে সেটা নিয়েও একটা গুঞ্জন যেটা আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন চয়েস বলতে একটা কথা আছে, সেটাই নাকি হতে যাচ্ছে খালেদ মাহমুদ পাইলটের ক্ষেত্রে। অর্থাৎ ক্যাপ্টেন চয়েসের ক্ষেত্রে খালেদ মাসুদ পাইলটই এগিয়ে, এবং অনেকটাই যেটা শোনা যাচ্ছে এবং কয়েকদিন ধরেই গুঞ্জন হয়ে গেছে যে এই জায়গার থেকে আসলে 12টা যে প্রার্থী থাকবেন এই ক্যাটাগরি 2-এ এবং ক্যাটাগরি 3-এ যে দুজন থাকবে, তার মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, বাকি 2 জন, এবং 2 জনের মধ্যে একজন হবেন। সেখানে ক্যাপ্টেন চয়েসে এগিয়ে আছেন খালেদ মাসুদ পাইলট। আর হচ্ছে বাকি যে 12 পরিচালকের কথা বলতে চাই, সেখানে আছেন বসুন্ধরা গ্রুপ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, দেখছেন ইশতিয়াক সাদেক যিনি আছেন। এবং এই যে লাইনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকটাই কিন্তু সেই গুঞ্জনের অংশ হিসেবে বলাই যায় যে তারা আসলে মানে পাশ করেছেন কিংবা হয়ে গেছেন। ফারুক আহমেদ মানে শেষ পর্যন্ত তিনিও কিন্তু আসলে টিকে গেছেন এই যাত্রায়। এবং শাহরিয়ান তারিম, যেটা বলছিলাম আর কি, যে একই গ্রুপ থেকে আসলে 2 জন প্রার্থী, এবং শেষ মুহূর্তে যিনি আসলে ছক্কা হাঁকিয়েছেন তার কথা না বললেই নয়, ইফতেখার রহমান মিঠু, তিনি কিন্তু সবশেষে চলে এসেছেন। 15টা ক্লাব, বিতর্কিত যে 15টা ক্লাব, শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ে, বেঞ্চ বিভাগের রায় থেকে যিনি মানে যে ছাড়পত্রটা দেওয়া হলো, সেখানে আসলে শেষ পর্যন্ত টিকে গেছেন প্রার্থী ইফতেখার রহমান মিঠু। এবং এই কথাগুলো এই জন্যই বলছিলাম তাই, যে আসলে ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এবার কারা প্রার্থী এবং কারা নির্বাচন করছেন, এবং কাউন্সিলর কারা, ভোট কত শতাংশ পড়তে যাচ্ছে, কিংবা ভোট ব্যালটে কতগুলো পড়তে যাচ্ছে,
এই বিষয়গুলো আসলে অনেকটাই চাপা পড়ে গেছে, যে ওই যে রফিকুল ইসলাম বাবুরায় বারবার যে কথাটা বলে আসছেন যে ইলেকশন নিয়ে নোংরামি হচ্ছে, তামিম ইকবাল সরে গেলেন এবং বড় একটা অংশ সেখান থেকে সরে গেল, তারপরে কিন্তু এই নির্বাচনটা অনেকটা স্থগিত হয়ে গেল। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আসলে আর ওই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত থাকলো না, তাই বরন্ত মোটামুটি আসলে কারা দাঁড়াচ্ছেন বা কারা পরিচালক হতে যাচ্ছেন আমরা নিজেরও জানি আসলে সেটা অনেকখানি কনফার্ম। আপনি দেখেছেন যে এখানে বসুন্ধরা গ্রুপ থেকে যারা এসেছেন তারা কিন্তু একজন বসুন্ধরা টি স্পোর্টসের সিইও। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, কারণ টি স্পোর্টস কিন্তু বিসিবিতে কাজ করছে, কিন্তু এখন মিডিয়ার মানে রাইটসগুলি নিচ্ছেন, ওরা বিভিন্ন খেলা সম্প্রচার করছেন। তো এখানে এটা কেমন হলো জিনিসটা? এক নাম্বার এটা প্রশ্নবিদ্ধ। 2 নাম্বার জিনিস, যারা এখানে আসছে তো সেখানে তো একজন নেই, তাদের 3 জন রয়েছেন। হ্যাঁ, তাদেরকে দেখেন, তারা 3 জন আছে এখানে, এটা 3 জনের ব্যাপারে একই প্রশ্ন। তারপরে দেখেন যারা এখানে নির্বাচিত হচ্ছে, আমার ধারণা হয়ে গেছে অনেকে নির্বাচিত, এটা গতকাল রাতে বা তার আগের দিনই হয়ে গেছে। তো এই ধরনের নির্বাচন কি বাংলাদেশের জনগণ দেখতে চেয়েছিল? আমরা কি আশা করেছিলাম এটা? অ্যাটলিস্ট 5ই আগস্টের পরে তো বাংলাদেশের জনগণ আশায় বুক বেঁধেছিল যে এখন থেকে যা হবে সব কিছু নতুনভাবে হবে, সুন্দরভাবে হবে, যেটা প্রতি সবার ভালো মানে আগ্রহ থাকবে যে এতদিন নির্বাচন করতে পারিনি, এখন নির্বাচন করব। কিন্তু একই ধারাবাহিকতা কিন্তু চলে আসছে। এটা দেখেন, এই কন্টিনিউশন গত 17 বছর এটার ধারাবাহিকতা এখনও আছে। তা আমরা এটা তো চাইনি। আমরা তো দেশকে ভালোবাসি, দেশের কল্যাণ চাই, ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই। কিন্তু এইভাবে যদি কোনো বোর্ডে পরিচালকরা নির্বাচিত হয়ে আসে, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আমরা তো এখানে কোনো ভালো কিছু পজিটিভ, তারা আসছে হলো অন্যায়ভাবে, এবং এটার ভিতরে আমরা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি। ক্রিকেটকে ভালোবাসেন আপনারা, কিন্তু আপনাদের আমি যতটুকু জানি 51টি ক্লাব বা তারও একটা দুটা বেশি এদিক সেদিক হবে। আপনারা বলছেন যে আপনারা কোনো লিগে অংশ নেবেন না। তো ক্লাবগুলো যদি আপনারা যদি সংগঠকরা অংশ না নেন, ক্রিকেটাররা কোথায় যাবে? তাদের দেখেন একটি জিনিস, এটার দাবির প্রতি যেটা ছিল যে 15টি ক্লাব বাদ দিয়েছিল, সেখানে প্রায় 300-350 খেলোয়াড় খেলতো। ওটাকে ধরে কিন্তু আমরা এই কথাগুলি বলেছিলাম যে এই ক্লাবগুলি যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা লিগ বর্জন করব। তাছাড়া এই বিসিবির মতো একটি নির্বাচনে দেখেন আবাহনী, মোহামেডান থেকে শুরু করে রূপগঞ্জ, তারপরে ব্রাদার্স ইউনিয়ন, বড় বড় ক্লাবের কোনো কিন্তু ক্যান্ডিডেট নাই এখানে। তো এটা একটা রহস্যজনক জিনিস, এটা হতে পারে না। আমাদের তো মানে ক্রিকেট রাজনীতিতে তো তাদের একটা বিরাট ভূমিকা আছে, বিরাট কন্ট্রিবিউশন আছে। তো তাদেরকে বাদ দিয়ে এভাবে নির্বাচন করা, এটা কি যৌক্তিক? এবং আমরা চাই যে এই যে কথা বলেছিলাম যে এই ধরনের যদি কার্যক্রম চলে আসে বা নির্বাচন হয়, তাহলে তো যারা সংগঠক আছে, যারা ক্লাব চালায়, তারা তো বিমুখ হবেই, এখান থেকে সরে যাবে। এটাই আমরা আশঙ্কা করেছিলাম। আসলে এই নির্বাচনে এত জল খোলা হয়েছে, কি আছে বিসিবি পরিচালক পোস্টে? এতে তো কোনো স্যালারিও নেই। এটা একটা সম্মানের জায়গা। এই যে যারা ক্রিকেট মানে ক্লাব চালায়, ক্রিকেট সংগঠক, তাদের কিন্তু দেখেন কত একটা আগ্রহ, এবং খেলাধুলার মাধ্যমে একটি জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়। একটি জাতি, যুবকরা একটি সঠিক পথে আসে, সুন্দর পথে আসে, মাদক বর্জন করে, এগুলি অন্যায় কাজ থেকে বিরত থাকে। তো এই খেলাধুলাটাকে ভালোবেসেই কিন্তু সবাই ক্লাবের সাথে সম্পৃক্ত হয়। এবং এই যে ক্রিকেটের আজকে নির্বাচন, তাদের একটি সম্মানের জায়গায় কাউন্সিলর, সেটা নিয়েও কিন্তু অনেক রাজনীতি হয়েছে। আবার এই যে বোর্ড পরিচালক নির্বাচিত হচ্ছে, সেটা একটা সম্মানের জায়গা, আর কিছুই না, এর বাইরে কিছু না। যে আমি বিসিবির মতো একটি জায়গার পরিচালক, আমি ক্রিকেট খেলা চালাচ্ছি, যেই ক্রিকেট বাংলাদেশকে আজকে অনেক উপরে নিয়ে গেছে, সেটার একটি সেই প্রতিষ্ঠানের ডিরেক্টর হয়, অবশ্যই সম্মানের। এটাই শুধু সবাই চায়। কিন্তু এটাতেও যদি এরকম মানে হস্তক্ষেপ থাকে বা এরকম এইভাবে নির্বাচন হয়, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবেন। আপনি আমাদের সাথে থাকবেন, আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে আপনার কাছে। দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। সময় হলো ছোট্ট একটা বিরতি, আমরা কথা বলছি বিসিবি নির্বাচন। বিসিবি নির্বাচন চলছে, কেউ বলছেন বিতর্কিত, কেউ আলোচিত, কেউ বলছেন সমালোচিত। আমাদের সাথে রয়েছেন রফিকুল ইসলাম বাবু। এই যে একটা ব্যালেট ভোটের কথা বলা হচ্ছে, রাতের আধারে ভোট, ইনফ্যাক্ট কালকে রেদওয়ান ফুয়াদ যিনি পরিচালক পদপ্রার্থী ছিলেন, তিনি তার নাম প্রত্যাহার করেছেন। তিনি সরে যাওয়াতে ফাহিম এবং বুলবুলের পথটা ক্লিয়ার হয়ে গেছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যে ভোট হয়েছে সেটাকেও নাকি হার মানিয়েছে। কিভাবে হয়েছে ভোটিংটা যদি আপনি জেনে থাকেন? আসলে এটা তো উনি বলেছে, উনি বাইরে থেকে বলেছে। আর মেজর ইমরোজ, যিনি নিজেও ভোট দিয়েছেন এবং উনি উপস্থিত ছিলেন সেখানে উনিও একটা সাক্ষাৎকারে বলেছেন যে এই ধরনের ভোট আমি দেখি নাই, বিধায় কিন্তু পছন্দও করি না, দেখি মানে এটা একটা বিব্রতকর অবস্থা এবং আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আচ্ছা, আমি কিছু ভুল না করলে এখন বাজে ধরেন 11:30টার মতো,
অলমোস্ট, ভোটিং শুরু হয়েছে 10টা থেকে, রাতে কিভাবে ভোট হলো তাহলে? এটা ই ভোটগুলি দিতে পারে, আইনত আচ্ছা, দিতে পারে, ই আইন ভোট অনুযায়ী বা দিতে পোস্টাল ভোট এগুলি দিতে পারে, এটা নিয়ে কোনো ইয়া নেই। তার মানে কিন্তু- যারা কিন্তু সশরীরে ওনারা কাউন্সিলর- বলেছে, যারা সশরীরে উপস্থিত ছিলেন ওনারা বলেছে যে ওখানে সব ভোটারদেরই আনা হয়েছে এবং মানে দুজন করে ডেকে ডেকে ভোট দেওয়া হচ্ছে সবার সামনে, কাকে দিচ্ছে সেটাও নির্ধারিত, সেটাও নির্ধারিত। সেগুলি নিয়ে ওনারা প্রশ্ন তুলেছে, যেটা আমি মিডিয়াতে দেখলাম। জি। তো এটা এই ধরনের ব্যাপারটা নির্বাচন কি আমরা এরকম চাই যে ওনাদেরকে ডেকে নিয়ে ইমেইলে ভোট দেওয়া হয়েছে? এক্স্যাক্টলি, এবং সব প্রক্রিয়াগুলি ওখানে লোকজন ছিল তারাই করেছে। যে ইমেলে ভোটটা, যার ভোট সে দেওয়ার কথা, বাইরে থেকে দেওয়ার কথা বা বিভিন্ন জায়গা থেকে দেওয়ার কথা, সেখানে একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করে এগুলি দেওয়া হয়েছে, এটা মেজর ইমরোজ সাহেব বলেছেন। ঠিক আছে, যিনি প্রত্যাহার করে নিয়েছেন নাম নির্বাচন থেকে। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে 2005-এ একটি নির্বাচন হয়েছিল ক্রিকেট বোর্ডের, সেই নির্বাচনটা কিন্তু এক্সাম্পল হিসাবে আমরা সারা জীবন ক্রীড়া সংগঠকরা মনে রাখবে যে গ্রহণযোগ্য মানে পার্টিসিপেটরি নির্বাচন কাকে বলে এবং কত সুন্দর নির্বাচন হতে পারে। সেখানে একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচন হয়েছিল। সেখানে আওয়ামী লীগ থেকে গাজী গোলাম দস্তগীর সাহেব উনি নির্বাচিত হয়েছিলেন, একজন স্বতন্ত্র প্রার্থী আজিজ আল কায়সার টিটু উনি নির্বাচিত হয়েছিলেন, বাকিরা বিভিন্ন মানে ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিলেন। তো ওই নির্বাচনটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য ছিল। সেই নির্বাচনের মানে কিন্তু আমরা আর গত 17 বছর দেখতে পাইনি। আমরা আশা করেছিলাম, বড় মানে আশায় বুক বেঁধেছিলাম যে 5ই আগস্টের পরে এই ধরনের নির্বাচন হবে, কিন্তু আনফরচুনেটলি এখন আমরা সেটা দেখতে পাচ্ছি না। আপনি যেই রাতের আধারে ভোটের কথা বলছেন, সেই ভোটে তো অনেক, তার মানে এই যারা 12 পরিচালক রয়েছেন তাদের অনেকেই সেখানে ছিলেন, তো আপনার জানা মতে কারা কারা ছিলেন? মেজর ইমরোজ সাহেব এগুলি নিজের ইন্টারভিউতে এগুলি বলেছেন, সবাই অলমোস্ট সবাই ছিলেন ওখানে, মানে ফারুক আহমেদ ছিলেন, সবাই ছিলেন বলেছেন উনি, যে সবাই ছিলেন, সবাই ছিলেন। তো তার মানে ভোটিং হওয়ার আগেই মোটামুটি নির্ধারিত কারা পরিচালক হচ্ছেন না। তো আপনারা তো ক্রিকেট খেলবেন না, আপনারা তো মাঠে দল নামাবেন না, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটটা কি হবে? না, পরিবেশ পরিস্থিতি আমরা অনুযায়ী আমরা 3-4টি শর্ত দিয়েছিলাম। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কাছেও আমরা একটি আবেদন করেছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণের কয়েকটি পথ, এগুলি যদি মানা হতো তাহলে হয়তো দেশের ক্রিকেটটা আরও সুন্দর হতো। সেই অপশানগুলি কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য ছিল, কিন্তু এটা মানা হয়নি। কিন্তু নির্বাচন কমিশন তো বলছে তারা এই ব্যাপারে কিছু জানেই না। না, এই ব্যাপারে আমরা তো সঠিক মানে বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্নভাবে আমরা উত্থাপন করেছিলাম, মাননীয় ক্রীড়া উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে, সবার কাছেই কিন্তু আমরা বলেছিলাম, কিন্তু ওগুলি মানলে হয়তো সবার এখানে পার্টিসিপেটরি একটি নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা অনেক সুন্দর হতো, গ্রহণযোগ্য হতো। এটাই চেয়েছিলাম আমরা এর বাইরে কিছু না, যে একটি গ্রহণযোগ্য আমার ভোট আমি দিব এরকম একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, বাট আনফরচুনেটলি আমরা ফেল। জি বাবা ভাই, মানে বল খালি ওই কোর্টেই যাচ্ছে, মানে বুলবুল ভাইয়ের প্যানেলের দিকেই যাচ্ছে, কিন্তু আপনাদের যে ইউনিটি ছিল, আপনারা তো একটা বড়, আপনারা তো ক্লাব সংগঠক, আপনাদের তো একটা পাওয়ার রয়েছে, সেইখানে কেন আসলে এই যে ইউনিটিটা নষ্ট করার জন্য দেখেন আনফরচুনেটলি 15টা ক্লাবের উপরে আদালতে নিষেধাজ্ঞা দিয়েছে। যেই ক্লাবগুলি 5ই আগস্টের পরে 2024 5ই আগস্টের পরে যে লিগটা অনুষ্ঠিত হয়েছিল, তখন প্রেসিডেন্ট ছিলেন জনাব ফারুক আহমেদ, ওনার অধীনেই কিন্তু এই লিগটা অনুষ্ঠিত হয়েছিল এবং সব ক্লাবগুলি তখন বৈধ ছিল এবং তারা বিসিবির এগ্রিমেন্টে ছিল। ক্লাবগুলি প্লেয়াররা টাকা পেয়েছে সংগঠকদের কাছ থেকে, ক্লাব বিসিবির কাছ থেকে, এবং সুন্দর অবস্থা ছিল। তারপরে দেখেন নির্বাচনকে কেন্দ্র করে এই ফারুক আহমেদ কিন্তু এই ক্লাবগুলির বিরুদ্ধে রিট করেছে যে এগুলি অবৈধ। এগুলি কয়েক দফা কিন্তু অবৈধ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। প্রথমে কিন্তু বিসিবির বোর্ড মিটিংয়ে এগুলি এই 15টা ক্লাব নিয়ে যেহেতু দুদক একটি ইনভেস্টিগেশন চালাচ্ছিল, বিসিবির মিটিংয়ে এটা উঠেছিল যে এই 15টা ক্লাব কি বৈধ না অবৈধ, তখন সবাই কিন্তু বলেছে এগুলি বৈধ। আপনি বলছেন ফারুক আহমেদ যখন বোর্ডে ছিলেন ওনার আন্ডারে এই টিমগুলো খেলেছে, কিন্তু উনি এখন রিট করে এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ বাতিল করার একটা এবং করেছে তারপরেই কিন্তু আমরা সবাই আমাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আমরা যেটা শুনেছি যে বিএনপির 4 নেতার ছেলেও বিসিবি পরিচালক হতে চেয়েছিলেন, আপনারা তো মোটামুটি একই প্যানেলে ছিলেন, সেইখানে কিরকম আলোচনা ছিল, মানে ওনারাও কি কোনো পরিকল্পনা করেছিলেন কিরকম কাজ করবেন? না, সবাই তো ক্রিকেটের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে, সেই জন্য এখানে আসছে। আর বিএনপির 4 নেতা বিএনপি করে, নেতা বাবা বিএনপি করে বলে ছেলে সংগঠক হতে পারবে না এরকম কোনো বিধান নেই।
তো ওনারাও ক্রিকেটের সাথে বা বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত আছে আমি যতটুকু জানি, সেই জন্য ওনারা বিসিবিতে নির্বাচন করতে এসেছিলেন, এতটুকু জানি। তবে তাদের ইন্টেনশন অনেক ভালো ছিল এবং ভালো কিছু দেওয়ার জন্যই কিন্তু তারা ইনভলভ হতে চেয়েছিল, তারা অত্যন্ত মেধাবীও ছিল। জি, আপনারা যেটা বলেছেন যে আপনারা ক্লাব ক্রিকেটের অংশ নেবেন না, সেই জায়গা থেকে আপনারা সরছেন না, সো ফাইনাল আউটপুটটা আসলে কি? মানে ইয়েস, আমরা আশা করছি সবকিছু এখনো কিন্তু এই ক্রিকেট বোর্ডের আজকের নির্বাচনটা যদি অনুষ্ঠিত হয় তারপরে কিন্তু এটা আদালতে ঝুলে থাকবে। এটা আদালত যে কোনো সময় কিন্তু এটার উপরে মানে ব্যান করতে পারে, এই নির্বাচন বোর্ড মানে বয়কট মানে কি বলো নিষেধাজ্ঞা দিতে পারে এটার। তবে এটাও হতে পারে। তো যে প্রক্রিয়ায় হয়েছে আপনারা সবাই জানেন, দেশের মানে কোনো মানুষ এখনো জানার বাকি নেই যে কি প্রক্রিয়া নির্বাচন হচ্ছে। দেখেন আজকে সোনারগাঁ হোটেলে মনে হয় নির্বাচন হচ্ছে, সেখানে কোনো উৎসাহ নেই, আমেজ নেই। তবে একটি নির্বাচন কিন্তু অনেক উৎসাহ আমেজে ভরপুর থাকে, কিন্তু আজকে আমরা দেখছি যে ওখানে শুধু ওই যারা নির্বাচন করছে তারাই মনে হয় আছে, ক্যান্ডিডেট যে কজন আছে 12 জন 14 জন তারাই আছে ওখানে, অন্য কেউ আছে বলে আমার মনে হয় না। জি, রফিকুল ইসলাম বাবু, থ্যাংক ইউ সো মাচ, আপনি সাত সকালে এসেছেন এবং আপনি যেটা বলছিলেন যে আপনার থাকার কথা আসলে ভোট দেওয়ার জন্য, কিন্তু আপনি এখানে আমাদের সাথে বসে আছেন। দেশের ক্রিকেট কি হচ্ছে আমরা জানি না, তবে আমরা শুভকামনা জানাতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে ঢাকার ক্রিকেটটাকে বাঁচাতে, বাংলাদেশের ক্রিকেটটাকে বাঁচাতে, আমরা সেটাই চেষ্টা করছি ইনশাল্লাহ।